বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। আর বাংলাদেশে ক্রিকেট কতটা জনপ্রিয় সেটা বাংলাদেশের খেলা হলেই টের পাওয়া যায়। আসলে বাংলাদেশের মানুষ একটু বেশি ক্রিকেট পাগল। বাংলাদেশের জয় পরাজয় যেভাবে সোশ্যাল মিডিয়ায় উদযাপন করা হয় তা বলে বোঝানো যাবে না। একটা সময় ছিল যখন বাংলাদেশকে অনেক ছোট কাতারের দল বলে বিবেচনা করা হতো। তখন বড় দলকে একটা ম্যাচ হারালেই যে পরিমাণ আনন্দ পাওয়া যেত, বর্তমানে একটি বড় দলকে সিরিজ হারালেও সে আনন্দ পাওয়া যায় না। কেননা বাংলাদেশ বর্তমানে একটি বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। আর এই দলটাকে বড় করার পিছনে সবথেকে বেশি অবদান যে ক্রিকেটারদের রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি বিন মুর্তজা। আর এই মানুষটাকে চিনে না এমন কোনো মানুষ বাংলাদেশে নেই। চলুন আজকে জেনে আসি কিভাবে অনূর্ধ্ব-17 এশিয়া কাপের দলে মাশরাফির অন্তর্ভুক্তি হয়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনূর্ধ্ব-17 ট্রায়াল ক্যাম্প চলছে। মূলত আরও একজন নতুন ফাস্ট বোলারকে দেখতে চাইছেন নির্বাচকেরা। সামনে ঢাকায় বসছে অনূর্ধ্ব-17 এশিয়া কাপের আসর। সেখানে তালা শরীফের সঙ্গে আরেকজন ফাস্ট বোলার পেলে মন্দ হয় না। বিশেষ করে তারা শুনতে পেরেছেন যে অনূর্ধ্ব-17 বিভাগীয় চ্যাম্পিয়নশিপে নড়াইলের একটি ছেলে নাকি খুব জোরে বল করছে। অতএব সেই ছেলেটিকে একটু বাজিয়ে দেখা যাক। 3 দিনের ক্যাম্প শেষ হওয়ার পর আর নতুন করে ভাবার কোনো প্রয়োজন দেখলেন না নির্বাচকেরা। সোজা তালিকায় নাম তুলে দিলেন তারা ছেলেটির। অনূর্ধ্ব-17 এশিয়া কাপে বাংলাদেশের দলে খেলবে নতুন একটি ছেলে, নাম মাশরাফি বিন মুর্তজা। 2001 সালটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটা শোকের সময়। পৃথিবী ছেড়ে চলে গেছেন বাংলাদেশের কিংবদন্তি সংগঠক ইকবাল খান। চট্টগ্রামের এই কৃতি মানুষটির মৃত্যুতে তার পরিবারই স্বভাবত সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। ছোট ভাই আকরাম খান খেলা ফেলে ছুটে গেছেন বাড়িতে। অনূর্ধ্ব-17 ক্যাম্পে যোগ না দিয়ে বাড়ি চলে যেতে হয়েছে ইকবাল খানের বড় ছেলে নাফিস ইকবাল খানকে। তারপরে নিজেকে সামলে বুকে পাথর চেপে ঢাকা ফিরে এলেন নাফিস। না সে উপায়ও নেই। ঠিক 2 দিন পর ঢাকায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-17 এশিয়া কাপ। বিশাল এই টুর্নামেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন নাফিস ইকবাল। কিছুদিন আগেই পাকিস্তানে একটা টুর্নামেন্টে ভালো করে এসেছেন। ফলে দেশের মাটিতে এই টুর্নামেন্টে ভালো করার একটা চাপ রয়েছে। দল মোটামুটি চেনাই, তাই কিশোর নাফিস দল নিয়ে খুব একটা চিন্তিত নন। তবে এর মধ্যে শুনলেন স্কোয়াডে নতুন একটা ফাস্ট বোলার দেওয়া হয়েছে। কেমন করে কে জানে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেদিন অনুশীলনে যোগ দিলেন, প্রথমেই নতুন ছেলেটাকে দেখতে চাইলেন। নেটের পাশে দাঁড়িয়ে পরপর 3টি বল দেখলেন নাফিস। নিজেই নিজেকে বললেন, এত জোরে বল করে। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, পরিণতি যাই হোক এই ছেলেটাকে ম্যাচ খেলাবেন। তবে দলের আরেক পেসার তাহলা জুবাইরের ঈর্ষায় ভোগার কারণ ছিল। কিছুদিন আগেই পাকিস্তান সফর করে আসা দলের সেরা বলার ছিলেন তিনি। অথচ এবার অনূর্ধ্ব-17 ক্যাম্প শুরু হতেই দেখেন কোথেকে আরেক পিচ্চি চলে এসেছে। সে নাকি তাহলার চেয়েও জোরে বল করে। এটা অবশ্যই তাহলাকে ঈর্ষান্বিত করার মতো একটি ব্যাপার। কিন্তু তাহলা বিষয়টা জেনে হেসে ফেললেন। ও কি কাউকে এসব ভারী ব্যাপার ভাবার সময় দেয়? পরিচয়ের কয়েক মিনিটের মধ্যে এমন আপন করে নিল, আমার মনে হলো ওকে একাদশেই দরকার। তাহলা এতটুকু সাক্ষ্য খুব ভালোভাবে দিতে পারলেন যে অধিনায়কের মতো মাশরাফির গতি নেটে দেখে তিনিও চমকে গিয়েছিলেন। আজকের মাশরাফির সঙ্গে সেই এক্সপ্রেস মাশরাফিকে গুলে না ফেলার কথাও বললেন তাহলা। বাংলাদেশের ইতিহাসের অন্যতম গতিশীল ফাস্ট বোলার তাহলাই সাক্ষ্য দেন যে সেই সময় মাশরাফির আশেপাশে গতি কারও ছিল না। তবে তাহলা এই টুর্নামেন্টের ব্যাপারে কথা বলতে গিয়ে অন্য একটা ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করালেন। তিনি লক্ষ্য করেছিলেন যে এই টুর্নামেন্টে একজন ফাস্ট বোলার হিসেবে অনেক বেশি বল করছেন মাশরাফি। আজ আমরা পরিসংখ্যান ঘেটে দেখতে পাই ব্যাপারটা শুধু অনেক বেশি নয়, অস্বাভাবিক রকমের বেশি ছিল। মাশরাফি এই টুর্নামেন্টে সব দল মিলিয়ে সবচেয়ে বেশি 288টি ডেলিভারি করেছিলেন, নিয়েছিলেন 8টি উইকেট। বাংলাদেশ ফাইনাল খেলেছিল বলে বাংলাদেশের কোনো একজন বোলার সর্বোচ্চ সংখ্যক বল করবেন টুর্নামেন্টে, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু যেটা চোখে লাগার মতো ব্যাপার সেটা হলো একজন ফাস্ট বোলারের এত ডেলিভারি বল করা, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে প্রতিপক্ষ পুরো ওভার খেলতে পারেনি। তাহলা বলেছিলেন এটা আসলে মাশরাফিকে অতি ব্যবহারের শুরু বলা যেতে পারে। দল হিসেবে তখন মাশরাফির প্রতি চাহিদা ছিল। সীমিত ওভারে ক্রিকেটে সর্বোচ্চ ডেলিভারি করতে হবে, সবই সত্যি। কিন্তু ফেব্রুয়ারি থেকে শুরু করে নভেম্বরে এসে টেস্ট খেলা অবধি হাজার হাজার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ডেলিভারি করতে হয়েছে মাশরাফিকে। যে ছেলেটা কয়েক মাস আগেও জিম শব্দটা শুনেনি, যে ছেলেটা ফিজিওথেরাপিস্ট বলে দুনিয়ায় কিছু রয়েছে তখনও জানে না, সেই ছেলেটা একটার পর একটা টুর্নামেন্ট খেলছে। অনূর্ধ্ব-17 থেকে অনূর্ধ্ব-19 এ দল, টেস্ট দল, প্রস্তুতি টুর্নামেন্টের দল, যেখানে খেলা হচ্ছে সেখানেই তাকে পুরো রান আপে সবগুলো ওভারে বল করতে হচ্ছে। এই কয়টা মাস মাশরাফির বাকি জীবনটা চোট জর্জর করাই প্রধান ভূমিকা রেখেছে বলে মনে করার পিছনে আর কোনো অযৌক্তিকতা নেই। তাহলা পরিষ্কার করে বলেছিলেন, তখন আমরা ছোট মানুষ, যে যেখানে বলেছে সেখানে বল করেছি। নিজেরও জানতাম না শরীরের যত্ন কাকে বলে।
বলে দেওয়ারও কেউ ছিল না। সবচেয়ে বড় কথা, এই পরিণতি কি ভয়ানক হতে পারে তাও আমরা বুঝতে পারিনি। ম্যাচকে তো ওই সময় ইচ্ছামতো বল করানো হয়েছে, এর ফল আমরা দুজনেই ভোগ করেছি। মাশরাফির মতো বিশ্বসেরা বোলারদের একজনের পুরো সার্ভিস বাংলাদেশ কখনোই পেল না, আর আমি আর যুক্তরাষ্ট্রে আছি। এই ছিল মাশরাফির অনূর্ধ্ব-17 দলে অর্থাৎ বাংলাদেশের স্কোয়াডে চান্স পাওয়ার ঘটনা। আর বর্তমান মাশরাফিকে চিনে না এমন কেউ নাই। তিনি কি করেছেন বাংলাদেশের ক্রিকেটের জন্য তা সবারই জানা। বিশেষ করে যখন 2015 সালের ওয়ার্ল্ড কাপে তাকে অধিনায়ক করে টিম সাজানো হয়, সবাই দেখেছে বাংলাদেশের রিপোর্ট কিভাবে বাংলাদেশ বদলে গেছে। তাই এই মানুষটাকে জানাই স্যালুট। ভালো থেকো মাশরাফি, তোমাকে জানাই হাজার সালাম। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর বাংলাদেশের ক্রিকেটটা ভালোবাসে না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর, তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন।